সুপ্রিয় দর্শক, স্বাগত জিটিভির নিয়মিত আয়োজন পূর্বস্থলীর সংবাদ সংলাপ। আপনাদের সাথে আছে আমি ইকবাল করিম নিশান। আজ আমরা কথা বলবো স্থানীয় সরকার নির্বাচন, রাজনীতি, সমসাময়িক রাজনীতি নিয়ে। আমাদের আলোচক প্যানেল জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার মীর আব্দুল সবুর আসুদ। আমাদের সাথে আছেন এলটিভি সাংগঠনিক সম্পাদক এম এ বাশার এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আশরাফ। সুপ্রিয় দর্শক, চাইলে আপনি আমাদের সাথে অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন মতামত জানাতে পারেন। খুবই সংক্ষেপে প্রশ্নগুলো অবশ্যই আপনার নিজের পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আমরা আলোচনা শুরুর আগে দেখিনি জিটিভির রাতের নিউজের সংবাদ শিরোনাম। রাজধানীতে বাস চাপা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ, বিক্ষোভ, 8 দফা দাবি। রাস্তায় চলাচলের স্বাধীনতা, এই স্বাধীনতাগুলো পরিবহন সেক্টরের হাতে আমাদের কেন জিম্মি থাকবে? আমরা আশ্বাসই পেয়েছি, আমরা সেটা রেজাল্ট পাইনি, না হলে কি এতগুলো স্টুডেন্ট, এতগুলো মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হতো? রাঙামাটিতে এবার আওয়ামী লীগ নেতাকে হত্যা, 7 খুনে জড়িতদের বিচারের আশ্বাস সিইসি। তদন্ত হবে, তদন্ত হয়ে যারা দোষী, যারা এর জন্য দায়ী তাদেরকে বার করা হবে এবং আইনের সম্মুখে তাদের হাজির করা হবে। ডাকসুর পুনর্নির্বাচন সম্ভাবনা উড়িয়ে দিলেন উপাচার্য। শিক্ষার্থীরা চাইলে দায়িত্ব নেবেন নূর। সাধারণ শিক্ষার্থীরা যেটা চাবে, যদি তারা চায় যে নূর ডাকসুর এই নির্বাচনে যাই হয়েছে সেখানে বিপি হিসেবে দায়িত্ব নেবে, তাহলে দায়িত্ব নেব। তারা যদি মনে করে যে না, এই নির্বাচনে আমার দায়িত্ব নেওয়া উচিত নয়, তাদের জন্য পুনর্নির্বাচনে আন্দোলন করা উচিত, তাহলে আমি সেটা করব। এবং চলতি অর্থ বছর জিডিপির প্রবৃদ্ধি 8% পেরোবে, জানালেন অর্থমন্ত্রী। এডিবি বরাদ্দে কাটছাঁট। এই বছরে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন হচ্ছে 8.13%। মাথা পিছু আয় এটা $1,909। আমরা আলোচনা শুরুতে যাচ্ছি মীর আব্দুল সবুর আসুদ আপনাকে দিয়ে। আমরা স্থানীয় সরকার নির্বাচন এবং রাজনীতি নিয়ে কথা বলবো। তার আগে আমরা যে মর্মান্তিক একটি মৃত্যু ঘটে গেল রাজধানীর রাজপথে, এ নিয়ে আমরা একটু আলোচনা করে আমরা আমাদের বিষয়ে চলে যাব। মীর আব্দুল সবুর আসুদ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জিটিভি দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে 20 মার্চ পল্লী বন্ধু এরশাদের জন্মদিন। সেই জন্মদিনের পল্লী বন্ধু এরশাদের পক্ষ থেকে উদযাপনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি এদেশের মানুষকে এরশাদের রোগ মুক্তি এবং তার ভবিষ্যতে যাতে জাতিকে আরও কিছু দিতে পারে সেই জন্য দোয়া চেয়ে শুরু করছি। আপনার আজকে 7টার দিকে জেব্রা ক্রসিংয়ের উপরে আপনার এই সুপ্রভাত নামে একটি পরিবহন সংস্থার গাড়ি তাকে হত্যা করেছে। এই হত্যার পরিণামে ছাত্রদের আবার একটি পুরনো স্লোগান রাজপথে প্রকম্পিত করেছে, উই ওয়ান্ট জাস্টিস। এই ছাত্ররা এর আগেও নিরাপদ সড়ক আন্দোলনে এই আবরার নেতৃত্ব দিয়েছে এবং অন্যান্য ছাত্ররাও নেতৃত্ব দিয়েছে। সেখানে আজকে যেই ঘটনার হলো সেটা আসলে জেব্রা ক্রসিং মানে কি, নিরাপদ জায়গা। সেখানে পথচারী পার হবে এবং গাড়ি থামিয়ে দেবে, তাহলে ফুটওভার ব্রিজের তো নিরাপদ করা দরকার। এখন আমরা জেব্রা ক্রসিংও যদি না মানি, সেই ক্ষেত্রে একটি রাজনৈতিক মহল, বিশেষ করে পরিবহন সেক্টরে একটা নৈরাজ্য দীর্ঘদিন ধরে করে আসছে। এবং এই দীর্ঘদিন ধরে করে আসার কারণে সরকার এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আইন এনেছে, আইনও মানছে না এবং এই আইনের পর্যাপ্ত ব্যবহার হচ্ছে না বলে মানুষের ধারণা। ট্রাফিক আইন করে ট্রাফিক সপ্তাহ পালন করা হয়, কিন্তু কখনো আপনার এই পথচারীদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বা নিরাপত্তা দেওয়ার জন্য যেসব কর্মকাণ্ড করা উচিত সেরকম আমরা লক্ষ্য করি নেই। আজকে ঢাকা শহরে যে যানজট, যে ট্রাফিক ব্যবস্থার অপরিহার্যতা সকলের চোখে দৃশ্যমান। কোনো মানুষ 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে 5 মিনিটের রাস্তা কাজে যেতে পারছে না, ফিরতেও পারছে না। কেউ ঘর থেকে বেরোচ্ছে নিরাপদ বাড়ি ফিরবে সেরকম কেউ কোনো পরিবার মনে করে না। এবং
যে বেরোচ্ছে সেও মনে করে না যে সে আবার নিরাপদে বাড়ি ফিরবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ট্রাফিক ব্যবস্থাপনায় অনিয়ম রয়েছে। এখানে অনিয়মের চেয়ে বেশি সত্যিকার অর্থে আমাদের দেশে যা কিছু হয়, যা কিছু দেখা যায় দৃশ্যত, আমরা পাবলিক শো বেশি করি, কাজটা করার চেয়ে আমরা শোডাউনটা বেশি করি প্রতিটি ক্ষেত্রে। যেখানেই যাবেন সেখানেই দেখবেন যে কাজের মূল্যায়ন সত্যিকার অর্থে আপনার বলতে গেলে তোষামত না করলে কাজের মূল্যায়ন, তোষামতকারীর যে মূল্যায়িত হয় সে কাজ, যে লোকটা কাজ করে সে লোকটা মূল্যায়িত হয় না। সেই কারণে আমরা প্রতিটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অনেক সময় বিশেষ করে রাজনৈতিক কারণে যে এইসব কর্মগুলো দেখা যাচ্ছে। এইটা আমি একটি রাজনৈতিক দল করি এবং আমার দলে 9 বছর ক্ষমতায় ছিল, আমরাও চেষ্টা করেছি এটার পরিসমাপ্তি ঘটানোর জন্য, কিন্তু কেন কি উদ্দেশ্যে কী অজানা কারণে এগুলোর সমাধান হয় না। তো আমি বর্তমান সরকারের কাছে দৃঢ়ভাবে দীর্ঘদিন ধরে অনেকের দাবি যে এক কোম্পানির মানে অধীনে বাসের নিয়ন্ত্রণ নেয়ার, এবং তাহলে হয়তো রাজপথে বাসের যে প্রতিযোগিতা হয়তো বন্ধ হবে, তা হচ্ছে না। কেন হচ্ছে না বলে আপনি কি মনে এর পিছনে রাজনৈতিক কারণ জড়িত? এটার পিছনে কিছু রাজনৈতিক কারণ তো অবশ্যই জড়িত। কারণ আপনি সবচেয়ে বড় কথা হলে আপনি দেখেন আমাদের ঢাকা শহরে 121টি বাস বে দরকার, কিন্তু আছে মাত্র 2-3টি। এইরকম একটা অবস্থা থেকে আপনারা বাসগুলো থাকবে কোথায়, বাসগুলো চলবে কোথায়, বাস স্টপেজ কোথায় হবে, এগুলোর কোনো নিয়ন্ত্রণ নাই। এবং এই নিয়ন্ত্রণগুলো আপনি বলছেন এক ধরনের সুষ্ঠু আপনার এক ধরনের ব্যবস্থাপনা খুব জরুরি, আপনি বলতে চাচ্ছেন। আমরা যাচ্ছি এম এ পাশে আপনার কি মতামত যে আসলে যে এই যে মৃত্যুর মিছিল থামছে না রাজপথে এবং সারা দেশে এক ধরনের সড়ক দুর্ঘটনা আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন সময় দেখছি, সংবাদের শিরোনাম হতে প্রাণ যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথমে যে কথাটি বলবো, দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনাতে আমরা প্রথমে দায়ী করি বাস চালককে, দায়ী করি গাড়ির মালিককে, দায়ী করি সরকারকে। সত্যি কথা বলতে তা না, সত্যি কথা আমাদের নিজেদেরও সচেতন হওয়া উচিত। কারণ আপনি লক্ষ্য করবেন ঢাকা শহরে যে পরিমাণের যানজট, যে পরিমাণের মানুষের চাপ, মানুষের ভিড়, সেই ক্ষেত্রে যদি আমি নিজে সচেতন না হই দুর্ঘটনা ঘটবেই। আজকে আপনি রাস্তা দিয়ে তাকান, প্রত্যেকটা লোক মোবাইল হাতে নিয়ে কথা বলতেছে, রাস্তা পার হচ্ছে, মোবাইল হাতে নিয়ে একজনের সাথে গল্প করতেছে, রাস্তা পার হচ্ছে, ফুটপাথ দিয়ে একটু দোকান আছে, ফুটপাথ দিয়ে না গিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো নিজে যতক্ষণ সচেতন না হব ততক্ষণ পর্যন্ত দুর্ঘটনা এড়ানো, শুধু ড্রাইভারের পক্ষে দুর্ঘটনা এড়ানো সম্ভব না। আমরা সবাই দায়ী। আরেকটা জিনিস লক্ষ্য করেন, ড্রাইভারদেরকে যতক্ষণ পর্যন্ত না শিক্ষিত বলতে অ্যাটলিস্ট পড়ালেখা জানে এরকম ড্রাইভারদেরকে লাইসেন্স দেওয়া উচিত। আর এছাড়াও দেখেন লাইসেন্স ছাড়া ড্রাইভাররা, প্রশিক্ষণ নাই সেরকম ড্রাইভাররা অ্যাভেলেবেল গাড়ি চালাচ্ছে ঢাকা শহরে। যে কোনো বাস দুর্ঘটনা ঘটতেছে, প্রত্যেকটা বাসের ড্রাইভারের দিকে তাকায় দেখেন তার লাইসেন্সটা সঠিক না, হয়তো 2 নম্বরই করে কোনো লাইসেন্স করছে অথবা তার কোনো লাইসেন্সই নাই, যার জন্য আমাদের দুর্ঘটনার প্রধান কারণ। ড্রাইভারদেরকে উচিত, ড্রাইভাররা এরকম নিয়ম জানা লাগবে যে জায়গায় যে এখানে জেব্রা ক্রসিং আছে, এখানে লোক পারাপার হবে, এখানে আমার গাড়িকে স্লো করতে হবে, এখানে সিগন্যাল আছে, এখানে আমার গাড়ি স্লো করতে হবে, এখানে স্টপেজ নাই, আমাকে এখানে স্টপেজ দিয়ে আমি স্টপ করতে পারবো না, লোক ওঠানামা করতে পারবো না। এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত না আমাদের চালকরা না জানবে, না মেনে চলবে, ততক্ষণ পর্যন্ত দুর্ঘটনা এড়ানো কোনো ক্ষেত্রেই সম্ভব না। মোহাম্মদ আলী আশরাফ, আপনার কি মতামত? আসলে আমরা দেখছি যে বিষয়টা আসলে বললেন যে পাশাপাশি আমরা এটাও দেখি যে রাজপথে কিন্তু বাসের এক ধরনের যাত্রী উঠানোর জন্য এক ধরনের প্রতিযোগিতা বাসের মধ্যে আমরা লক্ষ্য করি, এবং এই বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে রাজধানী ঢাকা শহরে যে দুর্ঘটনাগুলো ঘটছে বেশিরভাগ ক্ষেত্রে প্রাণ যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে এই প্রতিযোগিতাটাই মূলত কারণ হিসেবে আমরা দেখছি, বা আরও অন্যান্য অনেক কারণই আছে, পাশাপাশি এটাও একটা বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জিটিভিকে, ধন্যবাদ যারা আজকে এই বিজয়ের মাসে গভীর রাতে এই অনুষ্ঠান উপভোগ করছেন। আমার 2 আলোচক যথার্থই বলেছেন, তবে একটি দেশ যে গতিতে অগ্রগামী কিংবা উন্নয়ন হচ্ছে সেই দিক থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে একটি দেশের যে আপনার উন্নয়ন বলেন বা প্রাণশক্তি বলেন সেটি আপনার কমিউনিকেশন ব্যবস্থা অন্যতম। তা আমাদের এই যে পৃথিবীর যে রাষ্ট্রগুলো আছে আর বাংলাদেশ যদি আপনি তাকান
তাহলে এর ভিতরে যে এই যে আপনার ট্রাফিক ব্যবস্থা বলেন, চালক ব্যবস্থা বলেন, যেটাই বলেন, আমি মনে করি এটি কোনো ব্যবস্থাই না, এটি একটি নৈরাজ্য। কেন? এটির পিছনে কয়েকটি উল্লেখযোগ্য কারণ আছে, যেগুলো আপনার শুধু আমি নয়, আপনার এদেশের 16 কোটি মানুষ যারা যে স্থানে আছে সেই স্থান থেকে যখন যাতায়াত করে, প্রত্যেকটি মানুষ এই দুর্ভোগ, এই অভিজ্ঞতা থেকে কিন্তু তিনি বাহিরে নয়। তা আমি মনে করি আমাদের সর্বপ্রথম এককভাবে কোনো কিছুকে দায় না দিয়ে এটিকে আপনার সংস্কার করা দরকার। এবং একটি ছাত্র কিংবা একজন বয়স্ক মহিলা কিংবা বৃদ্ধ বনিতা যখন আহত হয় কিংবা অ্যাক্সিডেন্ট হয়, তখন রাজপথ গরম হয়, আপনার সংসদ গরম হয়, টিভি কিংবা পত্রিকার পাতা গরম হয়। তার কিছুদিন পরেই আমরা এটা ভুলে যাই। আসলে এটি ভুলে যাওয়ার বিষয় নয়। আজকে আপনার বাংলাদেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে, আমরা যখন বলি, এই কিছুক্ষণ আগে অর্থমন্ত্রীর যে বক্তব্য দেখলাম যে 8.13 পয়েন্ট যদি জিডিপি হয়, তাইলে সেই দেশটি একটি মধ্যমায়ের দেশ থেকে উন্নত মানে বিশ্বের কাতারে যখন যাবে, তখন সর্বপ্রথম তার ওই দেশের তার কমিউনিকেশন সিস্টেমটি চেঞ্জ করতে হবে। আর এটির সাথে আমি মনে করি 6টি জিনিস অত্যন্ত জরুরি। প্রথমত আমাদের ট্রাফিক ব্যবস্থা, এটিকে একবারে সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। একজন পুলিশ কর্মকর্তা রাস্তায় যখন এটিএম কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে এবং একটি গাড়িকে ধরে তার 2000 টাকা ফাইন করে, এটি পৃথিবীর কোন দেশে আছে সেটি আপনার কাছে আমার প্রশ্ন থাকলো। দ্বিতীয়ত হলো যে আপনি দেখেন আপনার বিমান চালায়, সে একজন পাইলট, সেও একজন ড্রাইভার, এবং সে কিন্তু আকাশপথে ওড়ে। তার থেকেও আমি মনে করি যে একজন গাড়ির ড্রাইভারের প্রশিক্ষণ বলেন, শিক্ষাগত যোগ্যতা বলেন এবং তার সচেতনতা বলেন, তার থেকে বেশি থাকা উচিত। কারণ তার হাতের উপরে, পায়ের উপরে ওই 50 জন কিংবা 100 যাত্রী থাকে এবং ওই গাড়িটি থাকে। সেই ক্ষেত্রে আমি মনে করি চালকদের সর্বপ্রথম টেইন আপের ব্যবস্থা থাকতে হবে এবং আইনের যে আইন আছে, আইনের প্রয়োগ নেই, এবং সাথে সাথে যে যারা আমরা যাত্রী তাদেরকে সচেতন হতে হবে এই বিষয়গুলো। আর যেটিকে আমি উল্লেখযোগ্য কারণ বলে মনে করব, সেটা আমি একটি দলকে করি, তার থেকেও আমি এদেশের একজন নাগরিক। সেই দিক থেকে যদি আমি বিবেচনা করি, তাহলে আমি মনে করি যখনই আমরা টকশোতে আসি তখনই রাজনৈতিক নেতৃত্বকে কিংবা সরকারকে দায়ী করি, তা নয়। যে সরকার যখন ক্ষমতায় থাকে সেই সরকারই চায় যে সেই সমস্যাগুলোর সমাধান। কিন্তু এই যে পর্দার অন্তরালে কিছু কতিপয় ব্যক্তি আছে যারা নিজেদেরকে ওই সরকারকে ব্যবহার করে, দেশকে ব্যবহার করে, তারপর কিছু অর্থ লুট করে। এই অর্থ লুট করে একটি সিন্ডিকেট তৈরি করে। সেই সিন্ডিকেট কোন প্রভাবশালী সেটা আমার দেখার বিষয় নাই। সেই প্রভাবশালীরা যদি দেশ ও জাতির জন্য ক্ষতিকর হয়, তাদেরকে আইনের আওতায় এনে এই সিন্ডিকেশন ভেঙে আপনার যাতে সড়ক ব্যবস্থা এবং সংস্কার হয়, জনগণের জন্য সহজলভ্য হয়, সেটাই করা উচিত। সড়ক নিরাপত্তায় ফিরে আনা উচিত যে কোনো উপায়ে। আমরা একটা প্রসঙ্গ পাল্টাচ্ছি। মীর আব্দুল সবুর আসুদ, আপনাকে দিয়ে আমরা যদি স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, 2 দফা নির্বাচন হয়ে গেল এবং উপজেলা নির্বাচনে গতকাল পরশুদিন যে বিষয়টি ঘটলো, যে গতকালই যে 7 জন খুন হলো রাঙ্গামাটিতে এবং আজ ভোরে হলো একজন, রাঙ্গামাটিতে মোট 7 জন খুন। আমাদের এই স্থানীয় সরকার নির্বাচনে বিগত কয়েক বছরের সবচেয়ে বড় ঘটনা এটি এবং এটি আলোচিত বিষয়। আপনি কীভাবে দেখছেন যে এই সহিংসতাকে? এটা কি শুধুমাত্র রাজনৈতিক সহিংসতা নাকি এর পিছনে আরও অন্য অনেক কারণই আছে? তার আগে একজন দর্শক আছে আমাদের সাথে, দর্শক ফোনটা নিয়ে আসি। হ্যালো, কে বলছিলেন? জি হ্যালো। হ্যাঁ, শুনছি। আপনার নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যাঁ 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 হ্যালো। হ্যাঁ শুনছি, আপনার প্রশ্ন করুন নাম এবং পরিচয় বলে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা বর্তমানে পরিবহনের যে রোড অ্যাক্সিডেন্টের সমস্যাটা তো প্রায় সাফার করি। কিছুদিন আগেও সুপ্রভাত পরিবহনে আমি যাইতেছিলাম, তো 2 বাসের মধ্যে যেটা মানে ওভারটেক করার যেটা প্রতিযোগিতা, এটা আমি দেখছি এবং আমি সাফার করছি। আমার প্রশ্ন হচ্ছে ড্রাইভারদেরকে ন্যূনতম একটা এডুকেশন কোয়ালিফাই করা হোক, নির্ধারণ করা হোক। যে আমরা এই বিষয়ে আমাদের আলোচকরা কথা বলেছেন, আপনি হয়তো শুনেছেন আমাদের সাথে থেকে। আমরা একটু কথা বলছি এখন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। আপনি আমাদের সাথে থাকুন। মীর আব্দুল সবুর আসুদ।
বাঘাইছড়ি এবং বিলাইছড়িতে, আজকে বিলাইছড়িতে একজন মারা গেছেন আওয়ামী লীগের সভাপতি, এবং গতকাল বাঘাইছড়িতে কেউ কেউ বলে 6 জন, কেউ কেউ বলে 7 জন, কেউ কেউ বলে 8 জন মারা গেছেন। যাই হোক, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই নির্বাচনকে নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন সাহেব বলেছেন যে রাতে নির্বাচন ঠেকাতে সকালবেলা উনি ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, যেখান থেকে অ্যাভেলেবল হয় সেখানে পৌঁছে দেবেন। কিন্তু এই যে ব্রাশবাইয়ারে খুনের ঘটনাটা ঘটেছে নির্বাচন শেষে, যখন বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে ব্যালট পেপার সকালে পৌঁছানোর সাথে কিন্তু আসলে নির্বাচন শেষে এই যে নিরাপত্তাহীনতা এবং এই দায়টা আসলে কিভাবে এড়াতে পারে নির্বাচন কমিশন বা আইন শৃঙ্খলা বাহিনী? এখন নির্বাচন কমিশনের সচিব যে বক্তব্য দিচ্ছে তাতে তো উনি এই দায়িত্ব নিয়েই নিয়েছে। উনি যখন নিয়েছে তখন আমরা তো ওনারকে বলতে পারি না এই দায়িত্ব উনি এড়াতে পারবে, উনি তো নিয়েই নিয়েছে। সেখানে আজকে আসলে এমন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, এখানে অতি কথন এত খারাপ, এত মানে ক্ষতি করে নির্বাচন প্রক্রিয়াকে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে এই যে খুনের ঘটনা, এটাকে আপনি রাজনৈতিকভাবে কিভাবে একটু যদি বিশ্লেষণ করেন, এটা কি শুধুমাত্র নির্বাচনী কেন্দ্রিক এই ধরনের ঘটনা, নাকি এর পিছনে হয়তো আরো অন্য এই কারণটা শুধু যে নির্বাচন তা না, তবে নির্বাচনের একটা অংশ এটা। আপনার গিয়ে ইউডিএফ আছে, এখানে ইউডিএফ গণতান্ত্রিক আছে, জনসংহতি আছে, তারপর জনসংহতি গণতান্ত্রিক, এই 4টা সংগঠন এখন পাহাড়ে মোটামুটি তারা বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে আসছে। এবং এই 4টা সংগঠনের মধ্যে 2টি সংগঠন বিশেষ করে আলাদাভাবে দুটো নিয়ে 2 গ্রুপে বিভক্ত হয়ে আছে, এবং সেই দুই গ্রুপে বিভক্ত। যেমন কালকে এক গ্রুপের লোক মারা গেছে, আজকে আবার আরেক গ্রুপের লোক মারা গেছে। তো অতএব তারা প্রতিহিংসা, বিশেষ করে এই হত্যা, এবং এই হত্যা শুধু পাহাড়িদের মধ্যে সীমাবদ্ধ ছিল। গত 15 মাসে প্রায় 60 জন পাহাড়ি মারা গেছে। এর মধ্যে এই প্রথমেই প্রশাসনের লোকজনকে টার্গেট করা হয়েছে, এবং আপনার বিশেষ করে এই পাহাড়ির বাইরে কিছু লোক মারা গেছে এই নির্বাচনকে কেন্দ্র করে। যেহেতু নির্বাচন কমিশন, নির্বাচনের আপনি প্রিজাইডিং অফিসার, সহ প্রিজাইডিং অফিসার, আনসার এবং পুলিশ, এরা নির্বাচন কর্মকাণ্ডে জড়িত, এবং নির্বাচন নিয়ে তাদের একটা, যদিও নির্বাচন তারা বয়কট করেছে একটা গ্রুপ সকালে, এবং তাদের দাবি হলো, তারা দাবি করে আসছে যে রাতের নির্বাচন ভোট ডাকাতি হয়েছে, সেই কারণে তারা নির্বাচন বর্জন করেছে। এবং তাদের এই বর্জনের কথা বলা শেষ হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশনের সচিব যে বক্তব্য দিয়েছেন, এর আগে মাহবুব তালুকদার শুরু করেছিলেন, সেটা নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশন সাহেব বলেছেন, এবং আপনার এই আরও যারা আছে নির্বাচন কমিশন, শাহাদাত সাহেব এবং রফিকুল ইসলাম সাহেব, এরাও কিন্তু নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন। আসলে আমরা যাব কোথায়? আমরা গ্রামে একটা প্রবাদ শুনেছি, যদি গাছে পোকা লাগে তাহলে ছাই ছিটিয়ে দিলে নাকি পোকা থাকে না। তো এখন আপনি পুরো নির্বাচন কমিশনের উপরেই তো চলে আসছে সব কিছু। এখন যেভাবে, বিশেষ করে আপনি পাহাড়ে কেন যাচ্ছেন, আপনি দেখে রংপুরে গন্ডগোল, ঝিনাইদহে গন্ডগোল, ফরিদপুরে হত্যা, আপনার গিয়া এই নরসিংদীতে হত্যা, এ তো সারা দেশেই চলে। হ্যাঁ, মানে সব জায়গায় বিচ্ছিন্নভাবে, কিন্তু রাঙ্গামাটির ঘটনাটা অনেক বড় ঘটনা। হ্যাঁ, এই নির্বাচন এইভাবে যদি নির্বাচন পরিচালনা করে, একজন নির্বাচন বিশেষজ্ঞ বলেছেন যে যেখানে নির্বাচনের প্রার্থী যেতে পারে না সেখানে ভোটাররা যাবে কেন? ভোটাররা, আমরা এই বিষয়ে ফিরবো। আমরা আপনাকে যাচ্ছি, আমরা একটু আপনার কাছে, আপনি কিভাবে বিশ্লেষণ করছেন যে স্থানীয় সরকার নির্বাচনে যে খুনের ঘটনা ঘটলো, বড় ধরনের ঘটনা রাঙ্গামাটিতে ব্রাশ ফায়ারে নিহত হলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমার মাথায় একটা জিনিস ধরে না, এত সুন্দর, এত শান্তিপূর্ণ, বিশৃঙ্খলাহীন, কোনো প্রচারবিহীন একটা নির্বাচনে খুনের ঘটনা কেন ঘটবে? খুনের ঘটনা ঘটে, মারামারি ঘটনা ঘটে যখন একটা প্রতিদ্বন্দ্বপূর্ণ নির্বাচন হয়। বাংলাদেশে তো উপজেলা নির্বাচনে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী হচ্ছে না। আওয়ামী লীগ টু আওয়ামী লীগ নির্বাচন হচ্ছে, এখানে জাতীয় পার্টিও যাচ্ছে না নির্বাচনে। অতএব এখানে খুনাখুনি হচ্ছে কেন হচ্ছে? এখানে রাজনীতি কোনো, আমি মনে করি রাজনীতি ইস্যু তো অবশ্যই আছে,
যেহেতু আওয়ামী লীগ বা আওয়ামী লীগ নির্বাচনটা হচ্ছে, অতএব রাজনীতি ইস্যু নিয়ে এই ঘটনা। তবে আমি চাই পাহাড়ে তো অনেক ধরনের আসলে অনেক ধরনের রাজনীতি থাকে এখানে, অনেক আমি চাই এটা সুষ্ঠু তদন্ত করে বাহির করা হোক কেন এই ঘটনা। দেখেন পাহাড়ে গত 15 মাসে অনেকগুলা খুন হয়েছে, শুধু যে আজকে উপজেলা নির্বাচন নিয়ে 7 জন নিহত হয়েছে তা না, এর আগে অনেকগুলা খুন হয়েছে এই পাহাড়ে। তো অতএব পাহাড়ে আমার মনে হয় সুস্থ তদন্ত করে বাইর করা উচিত কি কারণে এই সংঘর্ষ হচ্ছে। আর সারা বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি যদি আপনি দেখেন, কোথাও আর কোনো ধরনের মারামারি হানাহানি কোনো কিছু নাই, কারণ নির্বাচন কেন্দ্রে তো কোনো ভোটারই যাচ্ছে না। পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার যারা আছে বা সশস্ত্র বাহিনী যারা পুলিশ অফিসাররা আছে ঘাটে গেছে, তারাও সারাদিন ঘুমাচ্ছে। অতএব এই নির্বাচন তো মারামারি হানাহানির কোনো প্রশ্নই আসে না, শান্তিপূর্ণ একটা নির্বাচন, দেশের শান্তি শৃঙ্খলাবদ্ধ একটা নির্বাচন হচ্ছে। এখানে আমি মনে করি না এটা দুঃখজনক যে পাহাড়ে 7 জন নিহত হয়েছে। আমি দুঃখ প্রকাশ করি এবং ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি। এরকম ঘটনা আমাদের কাম্য না। আমরা চাই সুস্থ ধারাবাহিকতায় বাংলাদেশ চলুক, কোনো ধরনের হানাহানি মারামারির দুর্ঘটনা না ঘটুক, এটাই আমাদের কাম্য। আজকে দেখেন 116টা উপজেলার দ্বিতীয় দফায় নির্বাচন হয়েছে, তার ভিতর থেকে 59টি আওয়ামী লীগ জয়লাভ করেছে, 27টিতে স্বতন্ত্র জয়লাভ করেছে, আর 30টি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তো এখানে এত সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন কি আর বিশ্বের কোথাও আছে বাংলাদেশের মতো? বাংলাদেশ বিশ্বের একটা রোল মডেল হিসাবে দাঁড়িয়েছে আজকে এই উপজেলা নির্বাচনে। ধন্যবাদ। আমরা মোহাম্মদ আলী আশরাফ আপনার কাছে প্রশ্নটা রেখে যাচ্ছি আপনার বক্তব্য শুনে বিরতির পরে, যে আসলে যে বিষয়টা আলোচনায় আসলে এবং আমরা দেখছি যে ভোটারের উপস্থিতি খুবই কম এই উপজেলা পরিষদ নির্বাচনে। কেন এই উপজেলা স্থানীয় সরকার নির্বাচন কি আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা এই উপস্থিতি কমের কারণে? আপনার কেন এমন হচ্ছে রাজনৈতিকভাবে এই ভোট হওয়ার পিছনে? যেহেতু উপজেলার নির্বাচনে আমরা যেটা দেখছি যে চেয়ারম্যান পদে রাজনৈতিক প্রতীকে নির্বাচন হচ্ছে, বাকি অনেক পদে হচ্ছে আপনার নিরপেক্ষভাবে। এটা সব কি রাজনৈতিক, যেহেতু অনেক দলের নির্বাচনে অংশ নেয় এই কারণে কি উপস্থিতি কম, নাকি আসলে ভোটাররা কেন এই নির্বাচনকে আপনার উপস্থিতি কম হচ্ছে? আপনার বিশ্লেষণ শুনবো একটা বিরতির পরে। দর্শক নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথে থাকুন। আবারও স্বাগত পূর্বাঞ্চলের জন্য সংবাদ সংলাপে। আমরা কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে, এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচন ও রাজনীতি নিয়ে কথা বলছি আমরা এই মুহূর্তে। আমাদের আলোচক প্যানেলে আছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার মীর আব্দুস সবুর আসুদ, আমাদের সাথে আছেন এলডিপির সাংগঠনিক সম্পাদক এম.এ. বাশার, আছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আশরাফ। মোহাম্মদ আলী আশরাফ, আপনার কাছে প্রশ্ন ছিল বিরতির আগে, ভোটারের উপস্থিতি কম কেন? না, ভোটারের উপস্থিতি কম কেন সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো, আজকে আমরা যারা রাজনীতি করি, বাংলাদেশে 154টার মতো রাজনৈতিক দল আছে নিবন্ধিত। আজকে আমরা যখন টকশোতে আসি তখন গণতন্ত্র নেই বলে চিৎকার করি। যখন আমরা রাস্তায় যাই তখন গণতন্ত্র নেই বলে চিৎকার করি। সংসদে বলে আমরা গণতন্ত্র নেই বলে চিৎকার করি। গণতন্ত্র কি? জনগণের তো ক্ষমতা। আর সেই জনগণকে নিয়ে যারা আমরা এই রাজনীতিবিদ আছি, যারা রাজনীতি করি, তাদের সকলেরই দায়বদ্ধ। আজকে আপনি দেখেন, শুধু কি সরকারি দলের এই জায়গায় আপনার দায়বদ্ধতা গণতন্ত্র, সাস্টেনেবল ডেমোক্রেসি আপনার প্রতিষ্ঠার জন্যে? বিরোধী দলগুলোর ভূমিকা কি? আজকে দেখেন জাতীয় নির্বাচন সারা বাংলাদেশে উৎসব মুখর হয়েছে। নির্বাচন পরবর্তী কেউ বা কাহারা বা কোনো দল বলেছে সূক্ষ্ম, কারচিপ, অমুক সমক, এটা সেটা, আসলে সেটা তো প্রুফ করতে পারেনি। আজকে যদি এই উপজেলা নির্বাচনগুলোয় আওয়ামী লীগ এবং বিদ্রোহী যাই হোক আপনার নির্বাচন করছে, যদি আজকে জাতীয় পার্টি, বিএনপি, আদার্স দলগুলো নির্বাচন করতো, তাহলে এটা উৎসব মুখর হতো। এই কারণে ভোটারের উপস্থিতি কম হয়তো। কিন্তু আওয়ামী লীগের ভোটাররা ঠিকমতো উপস্থিত হলো তো না, তারা হয়েছে। আপনি দেখেন, কোথাও জনগণ কি আসলে নির্বাচন বিমুখ হয়ে যাচ্ছে? নির্বাচন আসলে আমার ভোট দিলে কি হবে, বা আমরা জানছি যে নির্বাচিত হয়ে যাচ্ছে, যেহেতু এই উপজেলা নির্বাচনে বিএনপি বা অন্য অনেক দলীয় অংশগ্রহণ নেই, এই কারণে কি এক ধরনের মানুষের এক ধরনের বিমুখ নির্বাচন থেকে ভোট দেওয়া থেকে? কারণ আমরা যদি জাতীয় নির্বাচনে ভোটের পার্সেন্টেজ থেকে আওয়ামী লীগ যে পার্সেন্টেজ ভোট পেয়েছে, তার 50% জনগণও যদি বা ভোটাররা যদি এই নির্বাচনে, উপজেলা নির্বাচনে ভোট দিতে যেত, তাহলে হয়তো আমরা এই প্রশ্নটা তোলার সুযোগটা পেতাম না যে ভোটারের উপস্থিতি না। আপনার দেখেন, সামগ্রিকভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমি পটুয়াখালীর একটি এক্সাম্পল আপনাকে দিই। আমি পটুয়াখালীর সন্তান হিসেবে, ওই এলাকার মানুষ হিসেবে, ওই এলাকার নেতা হিসেবে, কিংবা আমার পটুয়াখালী আপনার উপজেলা নির্বাচন 31শে মার্চ, এই কয়েকদিন আগে একটি নির্বাচন হয়েছে, পৌরসভা নির্বাচন। এই নির্বাচনটাকে
আপনার সুষ্ঠু, নিরপেক্ষ এবং এই যে ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল নির্বাচন যেটাকে বলে, সেটি এই প্রশাসনের, আমার এই যে জেলার এসপি, ডিসি, এরা অত্যন্তভাবে চেষ্টা করেছে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে 75% ভোট ও জায়গায় কাস্ট হয়েছে। এবং ও জায়গায় পৌরসভার যে আওয়ামী লীগের যে প্রার্থী ছিল, জেলার সেক্রেটারি, আওয়ামী লীগের সেক্রেটারি, কিন্তু একজন ব্যবসায়িক নেতা, সেও আওয়ামী লীগ নেতা, সে নির্বাচন করেছে, সে আপনার 75% ভোট পেয়েছে। এখন আমি বলতে চাই এটার মধ্য দিয়ে কোথাও ভোট কম, কোথাও ভোট বেশি, এটা দিয়ে আপনার একটি নির্বাচন কতটা সুষ্ঠু হলো, আপনার ওই নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হলো কিনা সেটি কিন্তু বিষয় নয়। বিষয় হলো যে এই নির্বাচন দিয়ে কারা কীভাবে ফয়দা লুটেছে। আপনি দেখেন এই যে আজকে সারা বাংলাদেশে 3টি বিষয় কিন্তু আজকে নয়, এই এক সপ্তাহ পর্যন্ত আলোচনার বিষয়। একটি, কারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টান করে নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলার 7 জনকে হত্যা এবং আওয়ামী লীগের বাগাইছড়ি আওয়ামী লীগের সভাপতিকে হত্যা মধ্য দিয়ে টান করে নিয়ে গেল আপনার সড়ক। বা এখন এইরকম সড়ক, পাহাড়, বিশ্ববিদ্যালয় একটি ষড়যন্ত্রের জাল বিস্তার হবে। কেন বিস্তার হবে? যারা এই নির্বাচনটাকে চায় না, যারা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, যারা বাংলাদেশকে এই যে আজকে পদ্মা সেতুর মতো যে বড় বড় প্রকল্পগুলো হচ্ছে এগুলো পিছিয়ে দিতে চায়, অর্থাৎ এই যে স্বার্থ সন্ন্যাসী যারা আপনার এই দেশে রাজনীতিকে কলঙ্কিত করেছিল, সেই গোষ্ঠীটা আবার উপজেলা নির্বাচনে ভোটারের উপস্থিতি কমের সাথে ষড়যন্ত্র কি আপনি দেখছেন কোনো? না, ভোটারের আমি এই জায়গায় 2টি বিষয়। একটি বিষয় আমি আগেই আলোকপাত করেছি, যদি সকল দল অংশগ্রহণ করত সে জায়গায় কিন্তু আপনার ভোটারের উপস্থিতিটা যেভাবে থাকতো, একটি দল অংশগ্রহণ করায় ভোটারের উৎসাহ উদ্দীপনা কম হতেই পারে, কিন্তু সেটি প্রশ্নবিদ্ধ কিনা আমার বন্ধু বাশার সাহেব বলেছেন যে সুষ্ঠু, ফ্রি, ফেয়ার যে নির্বাচন বাংলাদেশে হচ্ছে সেটি পৃথিবীর বুকে একটি রোল মডেল। আমি এদিকেই আসতে চাই। আজকে দেখেন ভোটার 30% হলো না 45% হলো না 70% হলো, সেটি কিন্তু বিষয় নয়। আর এই ভোটার উপস্থিতি অনুপস্থিতির সাথে বিরোধী দল এবং রাজনৈতিক দলগুলোর জড়িত আছে। যেহেতু আজকে জাতীয় নির্বাচনে সকল দল অংশগ্রহণ করতে পারে, স্থানীয় সরকার নির্বাচনে কেন তারা করেনি, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, তাইলে এই সরকারকে কি তারা আপনার ষড়যন্ত্রের ফাঁদে ফেলছে, দেশকে তারা ষড়যন্ত্রের ফাঁদে ফেলছে, তার অংশ পাহাড় কিনা, পাহাড়ে 7 জন। আপনার কাছে আবার ফিরবো আমরা একটু। আপনি কিছু যুক্ত ছিলেন এর সাথে? আমি ইন্টারফেয়ার করতে চাই। আপনি যে জিনিসটা বললেন বিরোধী দল বা অন্য কেউ ভোটারদেরকে কেন্দ্রে যাওয়ার জন্য হয়তো নিরুৎসাহিত করছে কিনা, না না না, এই কথা আমি বলি না, আপনি বুঝতে ভুল করেছেন। আমি বলেছি যখন সবার সবার অংশগ্রহণ ছিল না বলে হয়তো ভোটার উপস্থিতি কম। এখন সবার অংশগ্রহণ আমি একটু আপনাকে ক্লিয়ার করে দেই। ধরেন আপনার 100% ভোটার, এই 100%-এর 50% ভোট ধরেন আওয়ামী লীগের, আপনার 30% ধরেন বিএনপির, 10% জাতীয় পার্টি, আপনার আদার্স 10%। যখন আপনি শেষ করি, আমি শেষ করছি। আপনার যখন বিএনপি, জাতীয় পার্টি, আদার্স আসতো, তাইলে এ জায়গা থেকে ধরে নেন আপনার 40% চলে আসতো। আর আওয়ামী লীগের এই 50 থেকে 40 চলে আসলো, তাইলে কিন্তু 80 হতো। বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী কখনোই 70, 60, 80-র উপরে কাস্ট হয় নাই। তো এখন কি হচ্ছে, একটি দল অংশগ্রহণ করার কারণে তাহলে আপনার 40 হচ্ছে কোথাও, 30 হচ্ছে কোথাও, 45 হচ্ছে কোথাও। এখন আদার্স দলগুলো যখন অংশগ্রহণ করতো এটাই 60 কিংবা 70 হতো। আমি মনে করি এই দায়ভার আদার্স দেশের সাথে। মীর আব্দুল সবুর আছদ, আপনার কি বিশ্লেষণ আসলে যে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম এবং এই যে এক ধরনের প্রশ্নবিদ্ধ হচ্ছে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণে, এবং অনেকটা আমাদের আলী আশরাফ ভাই বললেন যে সব দলের অংশগ্রহণ নাই বলেই হয়তো ভোটার উপস্থিতি হয়তো কিছুটা কম দেখছি আমরা। আলী আশরাফ ভাইয়ের সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করে বলছি, আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ন্ত্রিত হচ্ছে, বাংলাদেশের নির্বাচন নিয়ন্ত্রিত হচ্ছে। এটা বলার কোনো, এটা স্বীকার করতে হবে। কারণ এখানে আপনার গিয়ে নির্বাচন কমিশনের কথা, প্রধান নির্বাচনের কমিশনের কথা, আপনার 14 দলের শরিক দলের কথা, এবং আমরাও বলতেছি, আমরা তো আসলে বিরোধী দল হওয়ার জন্য জোটে ছিলাম না,
আমরা জোটে ছিলাম, সরকারের অংশ হওয়ার আমরা জন্য। জোটে ছিলাম, কিন্তু আসলে পরিপ্রেক্ষিতে যে অবস্থা, পরিবেশের কারণে বাধ্য হয়ে আপনারা বিরোধী দলে আজকে গেলেন। আমাদের বিরোধী দলে আমরা আছি, এবং বিরোধী দল সেটা আমরা সেই বিরোধী দল কখনো আমরা গত সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করেছি। সেই বিরোধী দলে থাকা অবস্থায় আমাদের 3 জন মন্ত্রীও ছিল। তো অতএব আমরা যেহেতু বিরোধী দলের এবার বিরোধী দল হিসেবে নই, এবার হয়তো আপনারা একটু খাঁটি বিরোধী দল বলতে পারি আমরা, আপনাদের অংশগ্রহণ নেই হয়তো সরকারে। আমরা যদি বিরোধী দলের রাজনীতিতে অভ্যস্ত নই, নতুন করে আমরা এখন আমাদের যারা নেতৃবৃন্দ তারা বলেছেন আমরা এবার আসল আপনার ব্যক্তিগত মতামত কি আসলে যে উপজেলা নির্বাচনে যে ভোটারের উপস্থিতি কম হচ্ছে, কেন হচ্ছে বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন একজন রাজনীতিবিদ হিসেবে? আমি মনে করি সরকারের এই মূলত সরকার কোনোভাবেই কোনোভাবে সরকার ইনভলভ হতেই হবে নির্বাচনকে, ভোটারদেরকে কেন্দ্রে সরকার না আসার জন্য কিন্তু সরকার তো প্রশ্নবিদ্ধ হচ্ছে, সরকার তো প্রশ্নবিদ্ধ হচ্ছে ভোটার উপস্থিতি কম হলো, সরকার কিভাবে ইনভলভ হতে পারে? যার মাধ্যমে হোক, যেভাবে অতীতে ইনভলভ হয়েছে এভাবে সেভাবে ইনভলভ হতে হবে। আমরা প্রধান নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে সবাই যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের একার না, ভোটারদের কেন্দ্রে দায়িত্ব আনার জন্য প্রার্থীদের একটা ভূমিকা রয়েছে সবচেয়ে বড়। মূলত নির্বাচন কমিশনের দায়িত্ব, প্রধান নির্বাচন কমিশন আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাব, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাব, এটা তো আমার ব্যক্তিগত প্রেরণা এবং আমার এক ধরনের চেতনা থেকে আমি যাব ভোট দেওয়ার। সেটা না, আপনি যখন অংশগ্রহণমূলক নির্বাচন করতে ব্যর্থ হবেন সেই ক্ষেত্রে যেখানে প্রার্থী নিরাপদ না সেখানে ভোটাররা কিভাবে নিরাপদ থাকবে? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কি সম্মানের ক্ষতিগ্রস্ত হবে তারা, সে কি আপনি মার্শাল পাওয়ারের কাছে অন্যান্য নিরাপত্তাহীনতার কারণে হয়তো ভোটার কম হচ্ছে। আমরা পাচ্ছে না নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা। আপনি কি মনে করছেন? ভাই আমি তো আসলে কনফিউজ হন কি বলবো, কারণ ভোটাররা ওনার কথায় যা বোঝা যাচ্ছে ভোটাররা ভয় পাচ্ছে যাইতে। এখন প্রার্থীরা যদি না দিতে পারে, দেখেন আশরাফ ভাইয়ের কথা থেকে আসি 50% আওয়ামী লীগের ভোটার আছে, 30% কিন্তু জাতীয় পার্টির ভোটার আছে, নট বিএনপি। কারণ বিগত সংসদ নির্বাচনে আসন যদি আপনি ভাগ করেন তাহলে দেখবেন 30% আছে জাতীয় পার্টির ভোট, 10% আছে বিএনপির ভোট, আর 10% আছে অন্যান্য ভোট। বিএনপি নির্বাচনে যায়নি, 10% বাদ। আপনার আছে 90%। এই 90% ভোট তো আপনাদের, 90%-এর ভিতরে সবসময় ভোট কালেক্ট যদি আপনার 70% হয়, 20% বাদ দিলাম, সেই ক্ষেত্রে তো ভোটার অন্তপক্ষে আপনারা 70% ভোটার উপস্থিতি দেখাইতে পারতেন, কিন্তু পারেননি। কেন পারেননি? আপনাদের আওয়ামী লীগের যে 50% ভোটার আছে, এই 50%-এর ভিতরেই আপনারা প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের ভোটার আছে সে কথা বলি না, আমি আপনাকে একটা পরিসংখ্যান দেখি। হ্যাঁ, পরিসংখ্যানই আমি বলতেছি আওয়ামী লীগের 50%। হ্যাঁ, বাশার ভাই, কেন আপনার মানে বিশ্লেষণটা কি, কেন আসলে উপস্থিতি কম হচ্ছে বলে আপনি মনে করছেন? উপস্থিতি কম এই কারণে হচ্ছে সবার চিন্তা এটা রাতের আধারে বাক্স কি ভর্তি করে রাখছে, আমরা গেলেও আওয়ামী লীগ পাস করবে, আমরা গেলেও নৌকা পাস করবে, না গেলেও নৌকা পাস করবে, আর এখানে ক্যান্ডিডেটই নৌকা। কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু শুধুমাত্র চেয়ারম্যান পদে নৌকা প্রতীক্ষা হচ্ছে, বাকি কমিশনার বা চেয়ারম্যান পদে তো আপনার কোন দলীয় প্রার্থীর বাইরে হচ্ছে। নৌকা তো একটাই নৌকা, শুধুমাত্র উপজেলা পরিষদ চেয়ারম্যান, বাকিগুলা কিভাবে হচ্ছে? স্বতন্ত্র যে নির্বাচন করতেছে সেও কিন্তু আওয়ামী লীগের প্রার্থী। আমার দুঃখ লাগে, কষ্ট লাগে, এটা উপজেলা গঠন করেছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। আজকে উনি সংসদের বিরোধী দল, অন্তত ওনার যাওয়া উচিত ছিল উপজেলা নির্বাচনে, উপজেলা পরিষদ নির্বাচনে যাওয়ার। তাহলে এখানে তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিভাবে এতগুলা প্রার্থী পাস করে সেটা বলতে পারেন। আপনারা যদি যান তাহলে 116টার ভিতরে কি আপনারা জাতীয় পার্টি একটা আসন জয়লাভ করতে পারেন না? তার মানে জাতীয় পার্টি কি শক্তিশালী না? তাহলে জাতীয় পার্টি কিভাবে সংসদে 30টা আসন নিয়ে আসে? কিভাবে বললাম জাতীয় পার্টি কিভাবে তাহলে বিরোধী দল হয়? বিরোধী দল হওয়ার জন্য সংসদে মহাজনের সাথে তাহলে কি আপনারা গৃহপালিত বিরোধী, আপনারা কি নামমাত্র বিরোধী? আর বাশার ভাই, আমি একটু বিনয়ের সাথে বলতে চাই, শুনেন, আপনাদের আমি দায়ী করব আপনাদেরকে এই উপজেলায়
এই উপজেলা পরিষদ নির্বাচনে যেমন নির্বাচন কমিশনারের তো দায়বদ্ধতা আছেই, তেমনি করে প্রত্যেক যারা ক্যান্ডিডেট হয়েছে তাদেরও দায়বদ্ধতা থাকে ভোটারদেরকে কেন্দ্রে নেওয়া, ভোটারদেরকে উৎসাহিত করা উচিত ছিল এইভাবে যে আগের মতো রাতের ভোটার হবে না, এবারে ভোট দিনেই হবে, আপনারা আসেন, আপনাদের ভোটেই প্রার্থী নির্বাচিত হবে, আপনারা আসেন, দয়া করে আপনারা আসেন, এরকম বলা উচিত ছিল। প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি যাওয়া উচিত ছিল, কিন্তু প্রার্থীরা যাচ্ছে না, প্রার্থীরা কিন্তু কোনো ভোটারের বাড়ি বাড়ি যাচ্ছে না, কিছু পোস্টারিং করছে, একটা মাইকিং করতেছে। আপনি অনেকগুলো প্রমাণ আমার কাছে আছে, অনেকগুলো উপজেলার প্রমাণ আমার কাছে আছে, পোস্টারিং করা ছাড়া এবং মাইকিং করা ছাড়া ভোটারের একটা বাড়ি বাড়ি যায় নাই। আমরা বিগত দিনে যতগুলা নির্বাচন দেখেছি, নির্বাচন দেখেছি, প্রত্যেকটা বাড়ি বাড়ি আপনি বলে যাচ্ছেন যে আমাদের সাধারণত নির্বাচনের যে কালচার, আমাদের প্রার্থীদের কাছে ভোট চেতে যাওয়া বা নির্বাচনের সাধারণত যে উৎসব মুখর পরিবেশ বা উৎসব, সেই জায়গাটায় আসলে আমরা নেই। আমরা একটা ধন্যবাদ আমরা একটা শেষ দিকে মোহাম্মদ আলী আশরাফ আপনার কাছে যাচ্ছি। আমরা একটু প্রসঙ্গ পাল্টাচ্ছি যে রাজনীতি বর্তমান সময়ে রাজনীতি আসলে কোন পথে, আমরা তিনজনের বক্তব্য শুনবো, এ দিয়ে শেষ করবো আজকে। রাজনীতি এখন কোন পথে? রাজনীতি সঠিক পথে, কারণ আপনি দেখবেন একটি রাষ্ট্রের যখন নির্বাহী চিফ অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীদের স্বপ্ন শেখ হাসিনা বারবার বলে যে নির্বাচন সুষ্ঠু করতে হবে, নির্বাচন ফ্রি ফেয়ার করতে হবে, এবং তার যে নির্দেশনা এটি সুস্পষ্ট, সেই সুস্পষ্ট জাতির উদ্দেশ্যে, প্রশাসনের উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে। আজকে আমি বলতে চাই, যখন একটি দেশ তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছিল, সেই দেশটি 10 বছরে জননেত্রী শেখ হাসিনা সারা পৃথিবীর কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছে। আজকে আমার কষ্ট লাগে যখন আমার এই দুই বন্ধু আসুস ভাই আমাকে বিনয়ের সাথে বলেছেন, বিনয়ের সাথে অনেকগুলো সত্য কথা তিনি অজান্তে বলে ফেলেছেন। শেষ করবেন রাজনীতি কোন পথে, আপনি শেষ করবেন, আমরা তিনি বলেছেন যেহেতু সময় নাই সেই ক্ষেত্রে আমি বলি রাজনীতি সঠিক পথে, কারণ রাজনীতি ভোট ডাকাতি, হানা ভোট, চুরি, অস্ত্রবাজি, জ্বালাও পোড়াও, সন্ত্রাসী, ক্যান্টনমেন্ট, এ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি রাষ্ট্র পৃথিবীর বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি করেছে। ধন্যবাদ শেখ হাসিনা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই কারণেই আজকে হরতাল নেই, জ্বালাও পোড়াও নেই, মানুষ শান্তিতে আছে। জিডিপি 8.13, এই কারণে রাষ্ট্র সঠিক পথে আছে। আপনার যতদিন থাকবে জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ, ততদিন হারাবে না, এই পথ হারাবে না বাংলাদেশ। মীর আব্দুল সবুর আছদ, রাজনীতি কোন পথে আপনার 1.5 মিনিট? রাজনীতিতে যে জিনিসটা ডে বাই ডে প্রতিনিয়ত দেখা যাচ্ছে, রাজনীতি বাংলাদেশে আজকে নতুন না, এই রাজনীতিটা নিয়ন্ত্রণ করার জন্য সকলেই চেষ্টা করেছে। আপনার প্রত্যেকটা সরকারি রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, গণতন্ত্র নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তারপরে আপনার এই বিভিন্নভাবে উন্নয়ন করে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা করেছে। কিন্তু সর্বশেষে দেখা গেছে যে আলটিমেটলি যারা জনগণের সাথে থাকছে তারাই আবার নির্বাচিত হয়েছে। আপনি দেখেন একটা জিনিস, আজকে রাজনীতিবিদরা হারিয়ে যাচ্ছে। আসে ধরেন আশরাফ ভাইয়ের মতো লোক, বা এই যে আমাদের বাশার ভাইয়ের মতো লোক, বা আমার মতো লোক, রাজনীতিতে আমরা থাকতে পারছি না। কেন থাকতে পারছি না? কারণ এখন রাজনীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে যারা নিয়ন্ত্রণ করছে তাদের কাছে অন্য সব উপকরণ অনেক বেশি গুরুত্ব হয়ে দেখা দিচ্ছে। সেই কারণে আমি মনে করি এখান থেকে সরে আসতে হবে। নির্বাচন দেখেন, আপনি বলেন যে রাজনীতিবিদদের হাতে ফিরে আসা প্রয়োজন। ঢাকা সিটির উত্তরের মেয়র নির্বাচন দেখেন, লোকজন যায়নি, ভোট কেন্দ্রে যায়নি। আমরা রাজনীতি আমরা জায়গায় ফিরে আসছি। রাজনীতি বলতেছি না, উত্তরের যে মেয়র সে কিন্তু রাজনীতিবিদ না, তার মানে আপনার মোটা দাগে আপনি বলে যাচ্ছেন যে কি রাজনীতিবিদদের হাতে ফিরে আসা উচিত। আমরা শেষ দিকে একবার এম এ বাশার শেষ করবেন। রাজনীতি এখন জোর যার মূল্য তার, কারণ জনগণের ভোটার অধিকার জনগণ প্রয়োগ করতে পারে না, জোরপূর্বক ভোটার অধিকার তাদের কাছ থেকে চিনিয়ে নেওয়া হয়, সেখানে আর রাজনীতি বলতে কিছু থাকে না। এখানে জোর যার মূল্য তার বললেই শেষ করা যাবে। কিন্তু যে দ্বিমত পোষণ করছি, আসুস ভাই, বাশার ভাই, আপনি এটা বাশার ভাই ও বলেছেন এবং আসুস ভাই আপনারা বলেছেন রাজনীতি নিয়ন্ত্রিত হচ্ছে। নিয়ন্ত্রিত কিভাবে হচ্ছে? রাজনীতি তো আপনার রাজনীতিবিদদের হাতেই আছে। আপনার যখন আপনি কি
জাতীয় পার্টির মতো নিয়ন্ত্রিত আশরাফ ভাই, হয়েছে, আশরাফ ভাই, বিএনপির মতো নিয়ন্ত্রিত ধন্যবাদ, হয়েছে। ধন্যবাদ মীর আবু সবুর আসদ, ধন্যবাদ এবং ধন্যবাদ মোহাম্মদ আলী আশরাফ, আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেখানে থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভরাত্রি।